আমি ইউনূস সরকার ঠিক কি মন্তব্য রাখছেন এবং তার সঙ্গে তসলিমা নাসরিন কি বলছেন তার মন্তব্য দুটোই পাশাপাশি রাখার চেষ্টা করব টেক্সপ্লেটের থ্রুতে। দেখুন, আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়ে এসেছি, তবে রাজনৈতিক ঐকমতের কারণে আমাদের যদি, আবারও বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পূর্ণ করতে হয়, তবে 2025 সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বলা যেতে পারে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। কে বলছেন এটা? ইউনূস সরকার বলছেন, এবং সম্পূর্ণটাই রাজনৈতিক প্রসঙ্গ, ভোট নিয়ে কথা বলছেন তিনি। এরপরে তসলিমা নাসরিন কি বলেছেন সেটা একবার দেখুন। তসলিমা নাসরিন তার বক্তব্যে লেখেন, জঙ্গি জিহাদি জামাতির, আমি আরও একবার বলছি, জঙ্গি জিহাদি জামাতির ইউনূস সরকার ক্ষমতা দখল করেই রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস আর আদর্শ, স্বাধীন বাংলাদেশের আবেগ, সার্বভৌম রাষ্ট্রের দৃঢ়তা, সংবিধান আর তার ধর্ম নিরপেক্ষতার অঙ্গীকার, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সব উড়িয়ে দিতে চেয়েছিল। উড়িয়ে ঘুরিয়ে দিয়েছে অনেক কিছু, কারো কিছু বুঝে ওঠার আগেই এক লাফে 100 পায়ে গিয়েছিল। তবে ভয়ঙ্কর সমালোচনার মুখে পড়ে 5 পা পিছিয়েছে। সে কারণেই নামকা ওয়াস্তে একখানা বুদ্ধিজীবী দিবস করছে, আর নামকা ওয়াস্তে একখানা বিজয় দিবসও করছে। আজ রাজাকারদের জন্য পরাজয় দিবস, সে কারণেই কুচকাওয়াজ নেই, উৎসব নেই। আর রাজাকার পিতা ইউনূস ইদানিং বেশ দুরকম অভিনয় করে চলেছেন। তবে ঘটনা কিন্তু এমন নয় যে তারা 24-এর গণ্ডগোলকে মুক্তিযুদ্ধ ভেবে যে ভুল করেছিল তা এখনও বুঝতে পেরেছে। সে কারণে 71-এর মুক্তিযুদ্ধ যে সত্যিকারের মুক্তিযুদ্ধ তা স্বীকার করে নিয়েছে। না, তা নয়, তারা যা ছিল তাই আছে। বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন করাও তাদের মেটিকিউলিস ডিজাইনের অংশ। ঠিক যেমন জুলাই আগস্টের দেশ দখলের বিপ্লব ছিল তাদের মেটিকিউলাস ডিজাইনের অংশ। অধিকাংশ বাঙালিকে বোকা বানাবার জন্য উল্লেখযোগ্য কিছু দিবস তারা পালন করবে। বহিরাঙ্গে বাঙালি সাজবে, কিন্তু ভেতরে জোরে সোরেই জিহাদ চালিয়ে যাবে। যারা বোঝার তারা বুঝবে কি হচ্ছে দেশে, আর যারা চোখ বুঝে থাকার তাদের চোখ শত চাইলেও কেউ খুলতে পারবে না। অত্যন্ত বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের। আমি এ বিষয়ে সরাসরি চলে যাব সমজিৎ বাবুর কাছে। সমজিৎ বাবু, একদিকে সংখ্যালঘু নিধন চলছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, সেখানে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। আচ্ছা, আমাকে একটু সোজাসাপটা কথা বলবেন। বলতেই পারেন যে ভারতের সঙ্গে এর কী সম্পর্ক আমি তৈরি করবার চেষ্টা করছি বা ব্রিজ তৈরি করবার চেষ্টা করছি। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত একটি স্টেটমেন্ট দিলেন না কেন? প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেটমেন্ট দিলেন না, কিন্তু বিজয় দিবসে তার মন্তব্যটা ঠিক পেশ করে ফেললেন। ইন্দিরা গান্ধীর প্রসঙ্গকে না চাইতেও তিনি টেনেছেন। তাহলে এত রাজনীতি কেন? এটা আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের এই রাজনীতিকরণের মাঝে আদতেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রভাব পেরেই চলেছে? হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ মুক্তিযোদ্ধা বিজয় দিবসের 16ই ডিসেম্বর, আজকে তাই দিন। যেভাবে মুক্তিযোদ্ধারা প্রাণ বলিদান দিয়ে এই আজকের দিনটাকে তারা উৎসর্গ করার যে সুযোগ করে দিয়েছেন দেশবাসীর কাছে, বাংলাদেশবাসীর কাছে, সেটা এখনকার ইউনূস সরকার মানতে চাইছে না। এবং প্রথমে বলে রাখি যে মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের যে শাসন ভার যার কাঁধে দেওয়া হয়েছে, তিনি যে কারণে বিখ্যাত, তিনি হচ্ছেন নোবেল পুরস্কার, এবং নোবেল পুরস্কারের জন্য শান্তির বার্তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজকে বাংলাদেশে সংখ্যালঘু আপনারা বলছেন, অবশ্যই সংখ্যালঘু, আমরা বলি সনাতনী হিন্দু সংখ্যালঘু বাংলাদেশে, যাদের উপরে এই নির্মম অত্যাচারটা চলছে। তো এখানে যে জায়গাটা, সেখানে প্রধানমন্ত্রী কিছু বললেন না, কেন বললেন না? এটা তো একটা আলাদা রাষ্ট্র, এবং আমরা চাই সমগ্র হিন্দুর পাশে আমরা দাঁড়াতে, এবং প্রধানমন্ত্রী তার একটা জায়গায় আছেন আমরা জানি। তো সেখান থেকে যেটা বিদেশ মন্ত্রক থেকে তাদের সাথে কথা হয়েছে, বৈঠক হয়েছে, এবং বৈঠকের পর যে আগের যে সিচুয়েশন ছিল, এখন সিচুয়েশনটা অনেকটা পরিবর্তন হয়েছে। আর একটা কথা যেটা
জানবেন বাংলাদেশে এখন যে অবস্থা, সেই জায়গাটা থেকে আপনারা জানুয়ারি মাসে 20-25 তারিখ যেতে দিন, তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশে পরিবর্তন শুধু তা নয়, বাংলাদেশ সরকারটার কি অবস্থা হচ্ছে। তো সেই জায়গাটা থেকে ভারতবর্ষ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেভাবে সারা বিশ্বের কাছে মানুষের একটা মানে কি বলবো আস্থাভাজন, এবং সমস্ত বিশ্বের যে কোনো মানুষের কাছে যখন কোনো বিপদ হয়, সেই নরেন্দ্র দামোদর দাস মোদীজি এগিয়ে গিয়ে সমস্ত সমস্যার সমাধান করেন। তো সেখানে বাংলাদেশ তো কোনো ব্যাপারই নয়। একটা কথা মাথায় রাখবেন, একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হিন্দু নিধন চলছে, হিন্দু সংখ্যালঘুদের ওপরে যে আক্রমণ চলছে, মোহাম্মদ ইউনূস এই সরকারটা চালাতে টোটালি ব্যর্থ। তার কারণ হচ্ছে কি, তিনি কোনো রাজনীতি করেননি এবং একটা রাষ্ট্র চালাবার ক্ষমতা তার কোনোদিনও ছিল না। সে হেন ব্যক্তিকে যদি একটা রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে পড়ে, তো সেখানে যা হবার তাই হচ্ছে। আর এখানে যে জায়গাটা বাংলাদেশ যেটা স্বীকার করতে চাইছে না, আজকে বাংলাদেশ গঠন হয়েছে ভারতবর্ষের সাহায্যে। আজকে ভারতবর্ষ যদি পাশে না দাঁড়াতো, তাহলে আজকে বাংলাদেশটাই তৈরি হতো না। তো সেখানে দাঁড়িয়ে দেখতে হবে এখন যে সরকারটা চলছে মোহাম্মদ ইউনূসের, সেখানে মৌলবাদী, জঙ্গি, জামাতি এদেরকে ডেকে নিয়ে আসছে। আজকে যে পাকিস্তানের সঙ্গে লড়াই করার পর এই বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশ এখন বলছে কিনা আমরা স্বাধীন, আবার নতুন করে স্বাধীনতা কি? বাংলাদেশ কি বাংলাদেশের নিজেদের মানুষের সাথে যুদ্ধ করে স্বাধীনতা? একটা সময় পাকিস্তানের সাথে লড়াই করেছে, ভারতবর্ষের 17,000 সৈন্য তার দেশটাকে তৈরি করার জন্য প্রাণ দিয়েছে। তো সেই প্রাণ দেওয়ার পর আজকে বাংলাদেশ গঠন হয়েছে, এবং তখনও সেই হিন্দুদের প্রতি যে অত্যাচার ছিল, আজকে 2024-এ আরো বেশি মাত্রায় বেড়ে গেছে। তো এখান থেকে বাঁচতে হলে বিশ্বের একটা যে পরিকাঠামো আছে, সেই জায়গাটাকে মাথায় রেখে হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতবর্ষ সেই অর্থে একটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারের মাঝখানে ঢুকছে না, কারণ যেটা রাষ্ট্রসংঘের ব্যাপার আছে সেইটাকে মাথায় রেখে। তবে আমি এইটুকু বলতে পারি, 2025-এর 20 জানুয়ারির পর থেকে দেখবেন এর পরিবর্তন অনেকটা তৈরি হয়ে যাবে, যেখানে আজকের এই উদ্ধত আর থাকবে না। একটা সময় দেখেছেন, আমি একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, আপনি কি এটা মোদিজির উপর ভরসা করে বলছেন নাকি ট্রাম্পের উপর ভরসা করে বলছেন, কোনটা? না না না, মোদিজির উপর ট্রাম্পের উপর ভরসা নাই। আমরা ভারতবর্ষের উপর নির্ভর করছেন কি করে? 2025-এর ডেটটা আপনি দিচ্ছেন কি করে? আপনিও কি শুভেন্দু অধিকারী হয়ে গেলেন? হ্যাঁ, আপনিও কি শুভেন্দু অধিকারী হয়ে গেলেন? ডেটের পর ডেট দিচ্ছেন? না না, ডেটের পর ডেট না, আমরা একটা আভাস দিতে পারি। আভাসটা যদি না দিই, তাহলে মানুষ বুঝবে কি করে? এই যে আপনার যে একটা প্রশ্ন রয়েছিল, সেই প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে, এবং উত্তরটা আমার মনে হচ্ছে, এবং আমরা যেটা চাইছি, সারা বিশ্ব যেটা চাইছে, সেটার উপরে তাকিয়েই আমরা সেটার উপরে তাকিয়েই আমরা বলছি। সৌমেনবাবু হাত তুলছিলেন, বলুন সৌমেনবাবু, বলুন। আমি এই চ্যানেলে বিজেপির যিনি মুখপাত্র আছেন, তার সামনেই তার বক্তব্যের পরে সরাসরি বলছি যে ভারত রাষ্ট্রের এই মুহূর্তের যে ভূমিকা, সেই ভূমিকা এবং 71-এ ইন্দিরা গান্ধীর যে ভূমিকা, দুটোর মধ্যে সরাসরি পার্থক্য নির্ণয় করা অন্তত আমাদের শিক্ষিত জনগণ আমরা যারা আছি, আমরা পরিষ্কার চোখে দেখতে পাই। এবং যে দিকটায় এই সময় জাতীয় নেতৃত্ব হিসাবে, রুলিং পার্টি হিসাবে নরেন্দ্র মোদী যে দিকটা ঠেলে দিচ্ছেন, সেটা আগামী দিনে মনে রাখতে হবে। আমাদের নতুনভাবে কি তাহলে পথ চলা শিখতে হবে, যে অর্থনৈতিক বাণিজ্যিক স্বার্থের জন্য যেভাবে একটা হিন্দুদের মধ্যেও তাহলে আমাদেরকে আবার নতুনভাবে পুনর্বিন্যাস ভাবতে হবে। বাঙালি হিন্দু, বিহারি হিন্দু, উড়িষ্যার হিন্দু, গুজরাটি হিন্দু, মারোয়ারি হিন্দু, অর্থাৎ তাদের বাণিজ্যিক স্বার্থকে পরিপূর্ণ করবার জন্য বা তার নোবেল পাওয়ার সম্ভাবনা সেখানে আরো জিয়ে রাখার জন্য শান্তির প্রচারক হিসাবে ট্রিট করতে হবে। আর আমার ওপার বাংলার হিন্দু জনসমাজ 8 থেকে 1-এ চলে আসবে। আমরা তখনও শীত ঘুমে থাকবো, আর আমার পাশের বাড়ি পূর্বে, এটা কি আমাদের দেখতে হবে?